পরাজিত করে বা পতন ঘটিয়ে 1979 সালে এই যে আজকের যে খমেনি সরকার, এই খমেনি হচ্ছে দ্বিতীয় খমেনি, এর আগে এক খমেনি ছিলেন। এই খমেনির সরকার যেমন ইসলামী শাসনতন্ত্র, ইসলামী প্রজাতন্ত্র কায়েম করেছিল, বাংলাদেশেও এবার সেটি হচ্ছে কিনা এমন একটি সংশয় ছিল, কিন্তু সেটি থেকে মনে হয় উতরে গেল। কারণ ইসলামের মধ্যে ঢুকে গেলেও সেখানে অনেক নিয়ন্ত্রণ, অনেক বাধা ধরা, অনেক অনেক কিছু থাকে, সোজা কথা। তো সেই জায়গা থেকে হয়তো এই যাত্রায় এটি উতরে গেল। এখন যেটি দেখা যাচ্ছে যে ইসলামপন্থীদের ভোট স্পষ্টত 3 বাক্সে বিভক্ত হয়ে পড়ল। এর রেশ ভোটের মাঠে কতটা কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয়। ইসলামী আন্দোলন গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা এককভাবে নির্বাচন করবে। তাদের অভিযোগ, তারা জামাতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছেন। এর আগের দিন বৃহস্পতিবার জামাতে ইসলামের নেতৃত্বাধীন 10 দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলন করে 253টি সংসদীয় আসনে সমঝোতা চূড়ান্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানান। তারা ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন ফাঁকা রেখেছিলেন। সমঝোতা না হওয়ায় এখন আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী দলগুলোর রাজনীতি কার্যত 3টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। একদিকে রয়েছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য, এই মোর্চায় ইসলামী দল 5টি। অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে। আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে নির্বাচনী সমঝোতায় যুক্ত 3টি ইসলামী দল, যাদের একটি নিবন্ধিত ও 2টি নিবন্ধনহীন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচন সামনে রেখে এই বিভাজন শুধু কৌশলগত নয়, বরং আদর্শ, নেতৃত্ব ও পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে নতুন করে প্রকাশ্যে এনেছে। ইসলামিস্টদের মধ্যে এই যে বিচ্ছেদ হলো কেন, এই বিচ্ছেদের হিসাব নিকাশটা কি? এর মূল কারণটাই হলো যে আসন বন্টন, আসন সমঝোতা। আসন সমঝোতা, বিশেষ করে ইসলামী আন্দোলনের সাথে আসন সমঝোতা হয়নি। ইসলামী আন্দোলনকে নিয়ে আরেকটি কথা বলা দরকার যে জামাতে ইসলামের পরেই কিন্তু ইসলামী আন্দোলনের সারা দেশে একটা ভোট বলয়, খুব ছোট্ট হলেও একটা ভোট বলয় কিন্তু গড়ে উঠেছে। যদি আসন ভিত্তিক বলেন, ইসলামী আন্দোলনের হাত পাখার একটি ভোট বলয় গড়ে উঠেছে। সংসদে যাবার কিনা এবার সংসদ নির্বাচন হলেই সেটি বোঝা যাবে যে আসলে তারা সংসদে যাবার মতো যোগ্যতা অর্জন করেছে কিনা। যেটি বলা হচ্ছে যে কার্যত আসন বন্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটে। শুরু থেকেই আসন ভাগাভাগি নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বী মানসিকতা ছিল। ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল 70-80টি আসন, বিপরীতে জামায়াতের চেষ্টা ছিল তাদের 30-35 আসনের মধ্যে সীমাবদ্ধ রাখা। এটি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছিল। শেষ পর্যন্ত জামাত 40, পরে 45 আসনে ছাড় দিতে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেননি। এতে জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে সন্দেহ তৈরি হয়, এটি কেবল আসনের দাবি নাকি ভিন্ন কোনো রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত ভোটের হিসাব বিশ্লেষণ করে জামাত সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া 10 দল নিয়ে এগোনোই তুলনামূলকভাবে সুবিধাজনক। অন্যদিকে ইসলামী আন্দোলনও বিকল্প নির্বাচনী মোর্চা গঠনের চেষ্টা করে শেষ পর্যন্ত সফল হয়নি। দলটির ভেতরেও ঐক্যের প্রশ্নে মতভেদ ছিল। দলটির আমির সহ বড় অংশ জামাতের সঙ্গে থাকার পক্ষে থাকলেও একটি প্রভাবশালী অংশ ভেতরে ভেতরে এর বিরোধী ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে। গতকাল ইসলামী আন্দোলনের এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানানোর সংবাদ সম্মেলনে দলের 2 শীর্ষস্থানীয় নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ও সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম উপস্থিত ছিলেন না। আপনারা জানেন, আসলে ইসলামী আন্দোলন এখন বলা যায় যে জাতীয় রাজনৈতিক দলের পর্যায়ে চলে গেলেও তাদের মূল কিন্তু বরিশালের চরমোনাই ইউনিয়ন কেন্দ্রিক। আসলে চরমোনাই পীর, আপনারা বহুল পরিচিত চরমোনাই পীরের যে দল, সেটি হচ্ছে ইসলামী আন্দোলন, এবং পীরের যে সন্তানরা
এই দুই সন্তান মূলত সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তারাই মূলত এই দলটির নেতৃত্ব দেন। গত বৃহস্পতিবারই তারা ঢাকা ছেড়ে যান। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। মোটা দাগে তার বক্তব্য হলো, জামাতের নির্বাচনী ঐক্যে না থাকার কারণ হচ্ছে আমরা নীতি ও ইনসাফের প্রশ্নে বৈষম্যের শিকার হয়েছে, লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ গতরাতে প্রথম আলোকে বলেন, আমরা ওনাদের জন্য চেয়ারও খালি রেখেছি, আসনও ফাঁকা রেখেছি, এরপর আর কি করণীয় ছিল আমাদের। এছাড়া জামাতের আমিরের বিরুদ্ধে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা না করে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যুক্ত হওয়ার সেটা আসলে বাংলাদেশের নির্বাচনের জন্য ইতিবাচক হতে পারে। জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে, আপনি কি তাই মনে করেন? হারিয়ে গিয়েছে না বললেও যেতে বসছে, এরকম তো বলতেই পারি। কারণ এটা একটা, আমরা যারা জুলাই সনদের পক্ষে ছিলাম, আমরা যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিলাম, আমরা যারা এই অভ্যুত্থানের মধ্যে একটা বড় কারণ হিসেবে দেখছিলাম যে এই অভ্যুত্থান কেবলমাত্র শেখ হাসিনা স্বৈরাচারকে এইখান থেকে বিতাড়িত করবে এরকম না, ভবিষ্যতে যাতে কেউ স্বৈরাচার হয়ে না উঠতে পারে, কেউ শেখ হাসিনা হয়ে না উঠতে পারে, তার জন্যে সংবিধানের আমরা সংস্কার করব। এই বিষয়ে যারা আসলে এককাট্টা ছিলাম, একমত ছিলাম, তারা আসলে এই নির্বাচনটাকে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবে না দেখে একদম গতানুগতিক ক্ষমতা বদলের একটা নির্বাচন হিসেবে নিয়ে নিচ্ছি। আপনি এই নির্বাচনটা বাংলাদেশের ইতিহাসে তৃতীয় নির্বাচন যখন আসলে একটা সংসদ একই সাথে সরকার গঠন এবং একই সাথে আসলে সংবিধানের পরিবর্তনের জন্য কাজ করছে। এই ঘটনা 46 একবার ঘটছিল, তখন এটার ফলে একটা দেশ গড়ে উঠছে। 70 সালে একবার ঘটছিল, এটার জন্য একটা নতুন দেশ হয়েছে, বাংলাদেশ জন্ম নিচ্ছে 71-এ। এইবার এটা ঘটছিল, এটার ভেতর দিয়ে আসলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এখানে যারা আসলে ক্ষমতার সাথে যাদের আসলে যোগসূত্র হয়েছে এবং এই নির্বাচনে যারা গেছে, তারা এই যে আমাদের শহীদরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই যে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন আমাদের জন্য এনে দিলেন, তারা কিন্তু আসলে আমরা যারা এরপরে নির্বাচনে যাচ্ছি তারা কিন্তু এটাকে আর মাথায় রাখছি না। তারা আমরা প্রত্যেকে এটাকে কেবলমাত্র একটা স্রেফ ক্ষমতা বদলের নির্বাচনের মধ্যে নিয়ে যাচ্ছি এবং এইটাকে আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক মনে হয়। সেই ক্ষেত্রে ধরেন আপনি যেটা বলছেন হারিয়ে যেতে বসছে, আমি যেটা বলছি আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই নির্বাচনটাকে আসলে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হিসেবেও দেখানোর জন্য। আশা করি এটা হারাবে না, কারণ এত দ্রুত এত রক্ত এত জীবন আসলে বিফলে যাবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না, মানতে পারছি না আর কি এখন পর্যন্ত, কিন্তু পরিস্থিতি খারাপ। বদিউল আলম মজুমদার বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আপনি কি তাই মনে করেন? এইটা আসলে এই সরকারও তো এক ধরনের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারই, মানে এই সময়ের মধ্যে এই সরকার যদি আসলে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাটা নিতেন, কেয়ারটেকার সরকারের একটা ভূমিকা কি থাকে, কেয়ারটেকার সরকার শুধুমাত্র ইলেকশন কন্ডাক্ট করতে আসে, ও রুটিন ওয়ার্ক করে না, সরকারের অন্য কাজের মধ্যে মনোযোগ দেয় না। এখন বাকি যে সময়টা রয়েছে এই সময়কে যদি আসলে এই অন্তর্বর্তী সরকার মনে করেন যে তাদের জন্য দুইটা কাজ আছে, কেবলমাত্র দুইটাই নির্বাচন সংশ্লিষ্ট, একটা হচ্ছে একটা সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন যেটা এটা করা, আর একটা গণভোট করা, এর মধ্যেই যদি তারা তাদের দায়িত্বটাকে সীমাবদ্ধ করেন তাহলে এইটাই আসলে কেয়ারটেকারের ভূমিকা পালন করতে পারে। কিন্তু এই ভূমিকা যদি পালন না করে তাহলে আরেকটা কেয়ারটেকার সরকার দিল, নাম বদলাইলে যে ধরেন একটা ফেয়ার নির্বাচন হবে, এটা আমার মনে হয় না। ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে মা বোনেরা জামাতে ভোট দেবেন। বাংলাদেশে এটা তো তারা এখন বলার অনেক ধরনের একটা পেয়ে গেছে যে আসলে আমাদের ছাত্র সংগঠনগুলির মধ্যে আর ছাত্র সংসদগুলির মধ্যে তারা বিভিন্ন সেক্টর থেকে ভোট পাওয়া, নারীদের ভোট পাওয়া, ছাত্রীদের ভোট পাওয়ার পরে তাদের এটা একটা ধারণা তৈরি হয়েছে, অথবা তারা এটাকে আসলে পোট্রে করতে চায়
যে নারী ভোটাররা তাদের সাথে আছে। এইটা বলা তার পক্ষে, এটাকে আমি ইলেকশন ক্যাম্পেইনের পার্ট ধরি, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে জামাতের চরিত্র যদি আসলে মানুষ জানতে পারে, তাহলে কারোরই তাদেরকে ভোট দেওয়ার কথা না। এখন আমাদের দেশের রাজনীতির একটা বড় ধরনের ব্যর্থতার জায়গা হচ্ছে যে আমরা জামাত ইসলামীর যে রাজনৈতিক চরিত্র সেইটাকে আসলে আমরা উন্মোচন করতে পারি না। আমরা জামাত ইসলামী সম্পর্কে কথা আসলেই এক লাইনে কেবলমাত্র ৭১ তাদের ভূমিকার মধ্যে আসলে সীমাবদ্ধ করি। জামাত ইসলামী যে এখানকার আসলে জনগণের এবং গণতন্ত্রের বিরোধী একটা শক্তি, জামাত ইসলামী যে এইখানে আসলে এস্টাবলিশমেন্টের পক্ষের এবং সাম্রাজ্যবাদের পক্ষের একটা শক্তি, জামাত ইসলামী যে এখানকার গণতন্ত্রের বাইরে গিয়ে জনগণকে তাদের নিজের দলীয় স্বার্থে খুন করার পর্যন্ত আসলে মনস্তত্ত্ব ধারণ করার একটা শক্তি, এই জিনিসটা আমরা আসলে বাংলাদেশের মানুষের সামনে সেইভাবে তুলে ধরি নাই। বরং অনেকে জামাত ইসলামীর টাকা এবং তার যে শান চৌকত এখন তৈরি হয়েছে সেটার কাছে সবিস্তারে জবাব দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ের এই ইমেলে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন অনমিত্র চট্টোপাধ্যায়। এই অনমিত্র চট্টোপাধ্যায় বাংলাদেশেও এসেছিলেন এবং বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার নিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকার পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্বীকার করেছিলেন। সেই সাক্ষাৎকার গ্রহণকারী অনমিত্র চট্টোপাধ্যায় ইমেলে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করেছেন। আমরা সাক্ষাৎকারটা নিয়েই মূলত আলাপ করতে চাই। ইমেলে প্রশ্ন করছেন অনমিত্র চট্টোপাধ্যায় যে ভারতে আপনি কেমন আতিথেয়তা পাচ্ছেন, আপনি কি কোনো আন্তরিকতার অভাব বোধ করছেন? শেখ হাসিনা উত্তর দিয়েছেন, ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং আমাকে স্বাগত জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতের জনগণের সমর্থন ও মানবিকতার প্রতি গভীর কৃতজ্ঞ। আমাদের দুই দেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বহু বছরের পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে তা গড়ে উঠেছে। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত নীতিগত অবস্থান নিয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হিংসা, দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারি নষ্ট হওয়া এবং ঢাকা থেকে সরকারি কর্তাদের বিদ্বেষপূর্ণ মন্তব্যের বিষয়ে ভারতের উদ্বেগ যথার্থ। কূটনৈতিক প্রাঙ্গণে হামলা, আমাকে প্রত্যর্পণের দাবিতে মিছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়া নিয়ে এনসিপির হুমকি, এগুলো বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। এগুলো অন্তর্বর্তী সরকারের আশকরা পাওয়া চরমপন্থী জঙ্গিদের কাজ। জাতি হিসেবে আমাদের পথ চলার মূলনীতি সর্বদা ছিল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আমি নিশ্চিত যে আমাদের সম্পর্ক এই কঠিন সময় অতিক্রম করবে এবং বাংলাদেশিরা তাদের নিজেদের সরকার বেছে নেওয়ার স্বাধীনতা পাবে, তখন তা আরও শক্তিশালী হবে। দ্বিতীয় প্রশ্ন করেছেন, এই সময় মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী শক্তির এই আধিপত্য কি বাংলাদেশে চিরস্থায়ী হয়ে গেল? শেখ হাসিনা বলছেন, 1971 সালের মূল্যবোধ আমাদের দেশের অস্তিত্বের সঙ্গে মিশে রয়েছে। যে শক্তিগুলো এই মূল্যবোধ মুছে ফেলতে চায় তারা ইতিহাসের বিরুদ্ধেই লড়াই করছে। আজ বাংলাদেশে আমরা যা দেখছি তা আমাদের পূর্বপুরুষদের লড়াইয়ের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। গণতন্ত্র ক্ষয় করা হয়েছে, রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বিচারে গ্রেপ্তার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নারী সমাজকে জনজীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুরা প্রতিদিন হিংসার শিকার হচ্ছেন এবং তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে, যেমন আমরা দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে দেখেছি। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টা 1971 সালে নিপীড়ন থেকে দেশ মুক্ত করতে লড়াই করা শহীদদের প্রতি অপমান ছাড়া কিছুই নয়।
অন্তর্বর্তী সরকার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তান যে গণহত্যা চালিয়েছিল তা কখনোই ভোলা যাবে না। আমরা যেন ভুলে না যাই যে পাকিস্তান কখনো এই গণহত্যার জন্য প্রকাশ্যে ক্ষমা চায়নি। স্বাধীনতা বিরোধী এই শক্তিগুলি আমাদের প্রতিষ্ঠার নীতিগুলো ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হবে না, কারণ বাংলাদেশ তার জনগণের, সাময়িকভাবে ক্ষমতা দখলকারী কোনো চরমপন্থীদের নয়। নেক্সট প্রশ্ন করছে, এই সময় যে মোহাম্মদ ইউনূস সরকার 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যে নির্বাচনের ডাক দিয়েছে, আপনি কি মনে করেন তা অনুষ্ঠিত হবে? পরিস্থিতির হঠাৎ কোনো পরিবর্তনে আওয়ামী লীগের তাতে অংশগ্রহণের কোনো আশা রয়েছে কি? শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে অনুষ্ঠিত নির্বাচন কেবল নামমাত্র নির্বাচন এবং তা গণতন্ত্রের প্রতি উপহাস। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড তথাকথিত এই গণতান্ত্রিক প্রক্রিয়ার অবস্থা সম্পর্কে সবকিছু বলে দেয়। ঢাকা 8 আসনে বিএনপি, জামাত এবং এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিরোধের জেরে সে খুন হয়েছে। এর জবাবে প্রশাসন আওয়ামী লীগ সদস্যদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে এবং বিশৃঙ্খল জনতাকে সংবাদ মাধ্যম, সাংবাদিক, কূটনৈতিক মিশন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলা চালানোর সুযোগ করে দেয়। নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রকৃত স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে। রাজনৈতিক নিপীড়নের কারণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মতো বৈধ দলগুলি নিজেদের প্রত্যাহার করে নিয়েছে এবং মনোনয়ন ফর্ম কেনার চেষ্টা করায় পুলিশের হাতে গ্রেপ্তার হতে হচ্ছে, যদি তারা বিএনপি বা জামাত ঘনিষ্ঠ গোষ্ঠীর অনুমোদিত না হয়। এটি কখনোই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি হতে পারে না। গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসার উপরে আমাদের অংশগ্রহণ নির্ভর করছে। পরিবেশ ফিরবে, বেআইনি নিষেধাজ্ঞা তুলে নেওয়া, মিথ্যা মামলায় আটক রাজবন্দীদের মুক্তি দেওয়া এবং সত্যিকার অর্থে অবাধ নির্বাচন নিশ্চিত করা হলে তখন। ইউনূস জানেন বাংলাদেশিদের সামনে প্রকৃত বিকল্প দেওয়া হলো তারা আমাদেরই ভোট দেবেন, তাই ব্যালট বাক্সে আমাদের মুখোমুখি হওয়ার বদলে তিনি আমাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আমি হতাশ যে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাতে অস্বীকার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানাতে হবে। অনির্বাচিত শক্তিগুলোকে আমাদের দেশের গণতান্ত্রিক ভিত্তির অপূরণীয় ক্ষতি করার সুযোগ দেওয়া উচিত নয়। এই সময়ের আরেকটি প্রশ্ন, বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক চরম নিপীড়নের মুখেও মুক্তিযুদ্ধের চেতনা এবং নৌকা প্রতীকের প্রতি অনুগত। নির্বাচন হলে আপনি তাদের কি ভূমিকা পালন করতে বলবেন? শেখ হাসিনার উত্তর, আজকের বাংলাদেশের রাজনৈতিক সংশ্লিষ্টতা কারাদণ্ডযোগ্য অপরাধ হয়ে দাঁড়িয়েছে। 120 জনেরও বেশি সংসদ সদস্য সহ 1,52,000-এরও বেশি আওয়ামী লীগ সমর্থক বর্তমানে সাজানো ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলে বন্দী রয়েছেন। তারা সেখানে অমানবিক অবস্থায় রয়েছেন, নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, পর্যাপ্ত জায়গা ও খাবার পাচ্ছেন না এবং নির্যাতনের শিকার হচ্ছেন, যার ফলে 100 জন মানুষ ইতিমধ্যেই কারাগারে মারা গেছেন। অন্তর্বর্তী সরকারের অধীনে চলমান অন্যায়ের সমালোচনা করে সাহস দেখিয়ে আমাদের সমর্থকরা যে সাহসের পরিচয় দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের সরকারের আমলে সাংবাদিকরা ভয় বা হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারতেন এবং ভিন্ন মত পোষণকারীদের সুরক্ষা দেওয়া হতো। আমাদের সমর্থকদের প্রতি আমার বার্তা, শান্ত, অচঞ্চল থাকুন, ধৈর্য ধরুন এবং গণতন্ত্রের উপর বিশ্বাস রাখুন। আতঙ্কের রাজত্ব কায়েম করে কোনো সরকারই চিরকাল টিকে থাকতে পারে না। এই সময়ের আরেকটি প্রশ্ন, যে বাংলাদেশের বর্তমান এই অরাজক পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করেন?
শেখ হাসিনা উত্তর দিচ্ছেন, এর দায়ভার অনির্বাচিত অন্তর্বর্তী সরকার এবং তারা যে চরমপন্থী শক্তিগুলোকে শক্তিশালী করেছে তাদের উপরই বর্তায়। অত্যন্ত সুপরিকল্পিত কৌশলে ইউনূস আমাদের অর্থনীতি, গণতান্ত্রিক ও সামাজিক কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। বিনিয়োগ থমকে গিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, যুব সমাজ, কৃষক এবং শ্রমিকদের কর্মসংস্থান প্রায় নেই বললেই চলে। এর আগে বাংলাদেশ ছিল এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং ধর্মীয় সহনশীলতার আলোকবর্তিকা। আমরা মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গাকে স্বাগত জানিয়েছিলাম। 2023-এ আমাদের অর্থনীতির 7%-এর বেশি অগ্রগতি হয়েছিল। আমাদের লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র থেকে বের করে এনেছিলাম, কয়েক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছি, নারীদের ক্ষমতায়ন করেছি, খাদ্য উৎপাদন 4 গুণ করেছি এবং মাতৃ ও শিশু মৃত্যু হার কমিয়েছি। আমরা সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করেছি এবং অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলোর মাথা চড়ে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছি। সেই সব অগ্রগতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বহু প্রতিশ্রুত সংস্কার করার পরিবর্তে অন্তর্বর্তী সরকার অসাংবিধানিকভাবে আমাদের দলকে নিষিদ্ধ করেছে, মিথ্যা অভিযোগে হাজার হাজার নির্দোষ মানুষকে আটক করেছে, সাম্প্রদায়িক হিংসাকে বৈধতা দিয়েছে, সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং হিজবুত তাহরিরের মতো নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের জঙ্গিরা এখন মন্ত্রিসভায় বসে আছে, অথচ জেলখানায় ভরে রাখা হয়েছে আওয়ামী লীগের সদস্যদের। ইউনূস আমাদের একসময় সমৃদ্ধ দেশটির পদ্ধতিগত ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন। আমার আশঙ্কা তাকে এমন একটি সরকারের গ্রহণযোগ্য মুখ হিসেবে ব্যবহার করা। কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 15 জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো মহাযজ্ঞর সামনে, ঠিক তার আগে কেন নির্বাচন কমিশনের সচিবকে এ পদে নিয়োগ দেওয়া হলো তা নিয়ে বিস্ময়ের শেষ নেই সংশ্লিষ্টদের। আবার 3 জনের কারোরই এভিয়েশন বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। সূত্রগুলো বলছে, মার্কিন বোয়িং বিমান কেনার বিরোধিতা করায় 2 জনকে পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই খবর হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে চলতি মাসে চুক্তি সই হতে যাচ্ছে। বোয়িং এর প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে বাংলাদেশকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। বাকি উড়োজাহাজগুলো 2035 সালের নভেম্বরের মধ্যে সরবরাহ করা হতে পারে। সূত্রগুলো বলছে, সরকারের এমন সিদ্ধান্তে বেজায় চটেছে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ। এগুলো হলো যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকার গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার কথা ঘোষণা করার পর গত বছরের নভেম্বরে এই 4টি দেশ ও সংস্থার রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিলেন। গত সরকার আমল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে 14টি প্লেন বিক্রির প্রস্তাব দিয়ে রেখেছে, যার মধ্যে রয়েছে 10টি এয়ারবাস A350 এবং 4টি এয়ারবাস A32 ও নিও। গত 26 নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোর্টসে কোনো রাগঢাক না রেখে বলেছিলেন, এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি থেকে বাংলাদেশ সরে এলে ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্ক প্রভাব পড়বে। তিনি বলেছিলেন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ার আলোচনার আবহ এয়ারবাস নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তে ইউরোপীয় শক্তিশালী দেশগুলো আগে থেকেই আপত্তি জানিয়েছিল। যুক্তরাষ্ট্রকে খুশি করতে নির্বাচনের আগে চুক্তি করার উদ্যোগ নেয়ায় অধ্যাপক ইউনূসের ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। জানা গেছে, নির্বাচনকে ঘিরে সরকারের উপর ইউরোপিয়ান ওই দেশগুলোর চাপ শিগগিরই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচনকে ঘিরে ইউরোপিয়ান ইউনিয়ন যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতে পরিবর্তন আসতে পারে। এর মধ্যে খবর হলো, ট্রাম্পের প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা আলাদা ভার্চুয়াল বৈঠক করেছেন। নির্বাচনের আগে আবার যেখানে খলিলুর রহমান 1 সপ্তাহ আগে ঠিক
একই প্রতিনিধিদের সাথে বৈঠক করে আসলেন, সেখানে ভার্চুয়াল বৈঠকের প্রয়োজন পড়ল কেন? প্রশ্ন উঠেছে অধ্যাপক ইউনূসের সরকার নিজের এখতিয়ারের বাইরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছেন, সেটি যে রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখতে পারবে না, এমন দুশ্চিন্তাকে মার্কিন সরকারকে পেয়ে বসেছে। মানবজমিনে এ নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা যদি সত্যি হয় তাহলে সেটি হবে উদ্বেগজনক। মানবজমিনের খবরে বলা হয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গ্রিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টার বৈঠকের শুরুটা ছিল অনেকটা নাটকীয়। ট্রেড নেগোসিয়েশনের নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। মিস্টার গ্রিয়ার জানতে চান এই ট্রেড নেগোসিয়েশনে তারেক রহমানের অবস্থান কি, বিশেষ করে বাংলাদেশ সরকারের তরফে যে আলোচনা হয়েছে তা নিয়ে তার মনোভাব কি। মানবজমিন বলছে তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে তাদের সম্মতি রয়েছে। সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো দ্বিমত বা আপত্তি নেই। দর্শক, চুক্তিটি গোপন হওয়ায় তারেক রহমান তা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগে চুক্তি না দেখে তারেক রহমান কিভাবে এবং কেন এই নিশ্চয়তা দিচ্ছেন? দর্শক, লক্ষণীয় বিষয় হলো তারেক রহমানের সাথে মার্কিন প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠকটি হয়েছে 16ই জানুয়ারি। তার আগে 15ই জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান সপরিবারে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে। সরকারের পক্ষ থেকে এটিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হলেও নির্বাচনের আগে প্রধান একটি রাজনৈতিক দলের নেতার সপরিবারে সরকার প্রধানের সাথে বৈঠকের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দর্শক, তারেক রহমানের সাথে বৈঠকের পর দুপুরে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আরেকটি ভার্চুয়াল বৈঠক করেন জেমিসন গ্রিয়ার। অবশ্য জামাত ইসলামী যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে তারেক রহমানের মতো নিশ্চয়তা দেওয়ার কথা বলা নেই। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর বিরক্ত হয়ে মার্কিন প্রশাসন এবার রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 2 জন শীর্ষ পর্যায়ের নেতার সাথে বৈঠকের খবর জানা গেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়েছে। একইভাবে ইউরোপীয় কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেছে। একটি সূত্রে জানা গেছে আওয়ামী লীগের পক্ষ থেকে 18 জানুয়ারির পর বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। নো ভোট নো ভোট এই স্লোগানে কর্মসূচি দিবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি। ওই কর্মসূচির পরপরই বিদেশি শক্তি যারা এতদিন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত ছিল তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে। সেখানে সামনে আসবে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। আবার বিদেশি এসব শক্তিগুলো আইন শৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও সামনে নিয়ে আসতে পারে। এমনিতেই সরকার কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ ইলেকশনস তো ওয়ান সাইডেড ইলেকশন ধরে নেন, বিকজ একটা মেজর পার্টি আওয়ামী লীগ এই ইলেকশনসে নাই, এবং আওয়ামী লীগের মতন দল যদি ইলেকশনসে না থাকে আপনি অলমোস্ট 30-40% লোককে ইলেকশন থেকে বাইরে রাখছেন। তো এই জিনিসটা তো গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য একদমই ক্ষতিকর। নাম্বার 3 যে জিনিসটা প্রয়োজন সেটা হলো যে দেখেন, এর আগে আওয়ামী লীগের সময় তো মোস্ট অফ দ্য টাইম ইলেকশনস বয়কট করেছে একটি মেজর দল বা দলগুলি, যার জন্য করার কিছু ছিল না, বিকজ কনস্টিটিউশনাল ম্যান্ডেটকে ঠিক রাখতে হবে, ইলেকশনস করতে হবে, সেটা তারা করেছে। রাইটলি রংলি, উই ডোন্ট ওয়ান্ট দোজ কাইন্ডস অফ ইলেকশনস। বাট এখন কি আমরা খুব ভালো ইলেকশনের দিকে যাচ্ছি? আমরা কি কোনো রিফর্মড ইলেকশনস এর দিকে যাচ্ছি? আমরা কি ইলেকট্রাল রিফর্মস করেছি? কিচ্ছু করে নাই। আমরা গত 17-18 মাসে এই কমিশন সেই কমিশন দুনিয়ার কমিশন করেছি, কিন্তু রিফর্মস তো হয় নাই। এখন ধরেন আপনি একসাথে চলে গেলেন, কি বলে হা ভোট না ভোট, এই যে রেফারেন্ডাম যেটা আপনি করছেন, এইটা আর একটা ভুয়া জিনিস। I call it a fraud upon the people of this country. এই দেশের জনগণের সাথে এই রেফারেন্ডামটা ফ্রড একটা। কেন আমি বলছি ফ্রড?
জি। কারণ হচ্ছে যে আপনি যেভাবে সাজিয়েছেন ব্যালট পেপারটা, প্রশ্ন দিয়েছেন, তারপরে ক, খ, গ, ঘ এগুলি যে আপনি করেছেন, এইগুলি কি আপনার 80% জনগণ যারা গ্রামে গঞ্জে থাকে, 50% মহিলা আছে আপনার ভোটার্স, ওরা কি এটা বোঝে? ওরা কি বুঝে দেবে? আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একজন বলছে না, কিসের হ্যাঁ আর কিসের না? কি জনগণকে এক্সপ্লেন করেছি যে যে 45টা আমাদের যে ইয়ে আছে এই জিনিসটা কি? তাহলে আপনি ফ্রড করছেন না জনগণের সাথে, যে বাস তুমি খালি টিক করে দাও হাতে। এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে হ্যাঁর পক্ষে প্রচারণা চালানো হচ্ছে, প্রত্যেক উপদেষ্টা মোটামুটি ক্যাম্পেইনিং এ নেমে গেছে, এবং এক ধরনের ফতোয়া দেওয়া হচ্ছে নানান ধরনের, যেগুলো হ্যাঁ ভোটের পক্ষে সিল মারা বা ভোট দেওয়া, এগুলো ফরজে কিফায়া, কিংবা ডক্টর ইউনূস যে কথাগুলো বলছেন তার বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে ফ্যাসিবাদী তৈরি হওয়া, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী বা উপদেষ্টা বলছেন। এবং এই যে জাতীয় সংসদ নির্বাচন, এর সঙ্গে যে রেফারেন্ডাম এর বিষয়টি, আপনি কি মনে করছেন এটি কেন্দ্র করে সূক্ষ্ম একটা ষড়যন্ত্র রয়েছে, নাকি অ্যাজ ইউজুয়াল জনগণের পক্ষেই কাজ করা হচ্ছে? দেখেন, আমি তো ষড়যন্ত্রের চেয়েও খুব কড়া শব্দ ব্যবহার করেছি, যে ফ্রড করা হচ্ছে জনগণের সাথে। কারণ হচ্ছে আপনি যখন পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে গিয়ে তো আপনি নাও করতে পারেন এই কাজগুলি। কিভাবে করবেন? সেখানে ডিসকাশন হবে। যদি লোকজন না চায় আপনি কিভাবে করবেন? আমি মনে করি যে এইটা একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন হবে এবং ইঞ্জিনিয়ার্ড রেফারেন্ডাম হবে। আমার তো সন্দেহ আছে যে ব্যালট পেপারস গুলি, রেফারেন্ডামের যেগুলি পাঠানো হয়েছে, সেগুলি হয়তো অলরেডি সিল টিল করে রেখে দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা দেখেছি যে ব্যালট, পোস্টাল ব্যালটস নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে ম্যানিপুলেশন হয়েছে, সো এইটা কোনোভাবেই আই ডোন্ট থিঙ্ক দ্যাট দ্য ইলেকশন উইল বি ফ্রি এন্ড ফেয়ার। ইঞ্জিনিয়ার্ড ইলেকশনস হবে, এখানে ম্যানিপুলেশন হবে, যে কিভাবে এনসিপি কে কারোর সাথে কোয়ালিশন করিয়ে দেওয়া যায়। এইটা হলো ইউনূস সাহেবের একটা ইঞ্জিনিয়ারিং যেটা উনি করবেন। তার কারণ হচ্ছে এইটার উপরে উনার, দিস ইজ হিজ পার্টি এনসিপি, উনি উনার পার্টিকে নিয়ে আসবেন ক্ষমতায়, এবং এইখানে হয়তো কোনো আমেরিকান রোলও থাকতে পারে এনসিপির ব্যাপারে। সো আই হ্যাভ মাই ডাউটস যে এটা খুব ফ্রি ফেয়ার ইলেকশনস হবে, বিকজ আমেরিকানসরা অলরেডি যাতায়াত শুরু করে দিয়েছে বাংলাদেশে। যে অ্যাম্বাসেডর এসেছেন, উনিও যে কথাগুলি বলেছেন বা বলছেন, সেগুলি কিন্তু আমাদেরকে একটি ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের দিকে নিয়ে যাচ্ছে। যে আপনি যে বলেন যে এনসিপি কে যে কোনো একটা দলের সাথে ট্যাগ করে দিয়ে বা কোয়ালিশনের মাধ্যমে তাদের ক্ষমতা নিয়ে আসা, যেহেতু এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, একটু অনেকেই মনে করেন, অনেকেই বিশ্বাস করেন। আহ সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নার্সিং এ এনসিপি চলছে, তারই প্যাট্রোনাইজিং এই দলের সৃষ্টি, কিন্তু যে কোনো ভাবে ক্ষমতায় কেন তাকে আনতেই হবে? এর পেছনে কোনো বিশেষ শক্তি কাজ করছে? আমি বলছি বহিঃশক্তির কথা, অথবা অন্য কোনো উদ্দেশ্য যদি আপনার ব্যাখ্যায় থাকে, যে কেন এনসিপি কে বা জামাতকে ক্ষমতা আনতেই হবে? আমাদের জিও পলিটিক্সের তো খেলা একটু ভিন্ন ধরনের হয়, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তবে অরিজিনাল আমেরিকান প্ল্যান এইটাই ছিল যে বাংলাদেশে একটি কোয়ালিশন গভর্নমেন্ট হবে, অরিজিনাল প্ল্যান। শেখ হাসিনাকে সরিয়ে এইখানে একটি কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করবেন এইখানে, এই ইলেকশনস এর পরে। এবং এই কোয়ালিশন গভর্নমেন্ট যেটা হবে, এরা বাংলাদেশ চালাবে 5 বছর। 5 বছরের পর যে নতুন দল যেটা সৃষ্টি হয়েছে, ইন আর কেস এনসিপি, এই দল তখন 100% ক্ষমতায় আসবে। এইটাই হলো আমেরিকান অরিজিনাল প্ল্যান। এখন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এটাকে কিভাবে চেঞ্জ করছে, বিকজ এখন তো আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বলছে না যে আমরা নিজেরাই করব, যেটা বাইডেন বলেছিল। এখনকার অ্যাডমিনিস্ট্রেশন এখানে যা করবে, এইটার একটা বড় দায়িত্ব হবে সার্জিও, ওই যে ইন্ডিয়াতে যে অ্যাম্বাসেডর
আমেরিকান অ্যাম্বাসেডারে আছে, বিকজ হি ইজ অলসো গট দ্য দায়িত্ব ফর সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া। কাজী হি উইল অ্যাকচুয়ালি ডিসাইড যে কি হবে, নট সো মাচ দি আমেরিকান অ্যাম্বাসেডার। আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে সে কনসাল্ট করবে, কিন্তু ডিসিশন উইল কাম ফ্রম দেয়ার। এবং এইটার মধ্যে ইন্ডিয়ারও একটা রোল থাকবে যে কিভাবে বাংলাদেশকে ডেমোক্রেটাইজ করা যায়। এবং ইন্ডিয়ান রোলে শেখ হাসিনা তো বাদ পড়বে না, শেখ হাসিনাকে নিয়েই করতে হবে। ইলেকশন যদি হয়েও যায় কোনোভাবে, তাহলে এই গভর্নমেন্ট যেটা আসবে এই গভর্নমেন্ট চলবে না 1.5 থেকে 2 বছর এট বেস্ট। আওয়ামী লীগকে ছাড়া আপনি এই দেশে ডেমোক্রেসি আনতে পারবেন না, সবাইকে মিলেই আনতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জির উপরে দায়িত্ব রয়েছে সব ধরনের প্ল্যানিং ইমপ্লিমেন্ট করার, বা তিনি দায়িত্ব রয়েছেন। ঠিক আছে, আপনি আবার বলছেন যে ভারতের আবার একটি পরিকল্পনা রয়েছে, বা তারা যে কৌশল যে বাংলাদেশকে ডেমোক্রেটিক ওয়েতে নিয়ে যাওয়া। তো ভারত এখানে আর কি দায়িত্ব পালন করতে পারে? তাদের এজেন্ডা কি, অথবা তাদের কৌশলটি কি? দেখেন, ইন্ডিয়া তো তাদের একটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং আছে, এবং ওই স্ট্র্যাটেজিক থিঙ্কিং অনুযায়ী আমরা যে খবর পাচ্ছি যে পুতিন যখন এসেছিল তার আগে বোধহয় সাইমা ওয়াজেদ এবং আরাফাত উইথ 3 ইন্ডিয়ান ডিপ্লোম্যাটস তারা রাশিয়াতে পুতিনের সাথে দেখা করেছে। তার কয়েকদিন পর পুতিন দিল্লিতে এসেছে। আমি শিওর না যে দিল্লিতে দেখা হয়েছে কিনা শেখ হাসিনার সাথে বা পুতুলের সাথে, আই এম নট শিওর। আপনি এজেন্ডা বুঝতেই পারেন যে আমরা তো WHO থেকে যখন সাইমা পুতুলকে উইথড্র করছি, এখন তো ইন্ডিয়ানসরা দে ওয়ান্ট হার টু বি ব্যাক WHO তে ফেরত। তার পজিশন এসে অলমোস্ট চলেই গেছে। আমি 100% শিওর না, বাট আই থিঙ্ক শি উইল বি ব্যাক ইন আ পজিশন যেটা ছিল WHO তে। তো এইটা কি প্রমাণ করে? এইটা প্রমাণ করছে দ্যাট দে আর স্টিল স্ট্যান্ডিং বিহাইন্ড দিস ফ্যামিলি, শেখ হাসিনা ফ্যামিলি। বাট তার চেয়ে বড় জিনিস হচ্ছে দ্যাট ইন্ডিয়ানস হ্যাভ আন্ডারস্টুড দ্যাট আমাকে বাংলাদেশের লোকজনের সাথেও আমাদেরকে কথা বলতে হবে, এক ফ্যামিলির উপরে রিলাই করলে হবে না। তো তারা এখনো এটা শুরু করেনি, বাট আলটিমেটলি শুরু করবে। বাট তারা হাসিনাকে, শেখ হাসিনাকে ফুল সাপোর্ট তারা দিচ্ছে, এবং দে উইল কন্টিনিউ ডুইং দিস। এবং যদি ইলেকশন হয়ে যায়, কোনো গভর্নমেন্ট আসে, ওই গভর্নমেন্ট উইল বি ডিস্টেবিলাইজড। আপনি যদি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের যে প্ল্যানিং ছিল যে একটা কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করে তারপরে তাদের পছন্দ অনুযায়ী বা এনসিপি টাইপের কোন দলকে তারা ক্ষমতা নিয়ে আসবে, এটা কত আগেকার প্ল্যান? এবং এই প্ল্যানিং ইমপ্লিমেন্ট করে তারা তারা কিভাবে বেনিফিশিয়ারি হবে, মানে তাদের দেখেন, লক্ষ্যটা আমি কি? আপনাকে বলি, 2024 এর ইলেকশনস এর আগের থেকে এইসব প্ল্যান ছিল, এন্ড দেন গভর্নমেন্ট নিউ ইট। ওরাও জানতো এই জিনিসটা, যে এই ধরনের একটা প্ল্যান আছে। দে ওয়ার স্পেশাল এজেন্টস যারা এইটার উপরে কাজ করতেছিল। বাট সামহাউ তারা বুঝিয়েছে যে আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কমপ্লিট করে দিই, 24 এর ইলেকশনটা করে নিই, তারপরে যা কর। যার জন্য আপনার ওই রেজিস্ট্যান্সটা আসে নাই। শেখ হাসিনা এরকম রেজিস্ট করে নাই, বিকজ শি নিউ এটা আগের প্ল্যান আছে, ওদের সাথে কথাবার্তা হচ্ছিল। আমেরিকানস ওয়ান্ট দি